রাতভর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেল আবিব। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে ক্রমেই তীব্র হয়ে উঠছে উত্তেজনা। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে নতুন করে যোগ হয়েছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা। তেহরান যেন কোনোভাবেই থামতে রাজি নয়। একের পর এক আঘাতে ইসরায়েলের বিভিন্ন শহরে তৈরি হয়েছে আতঙ্ক ও অস্থিরতা। বিশেষ করে সর্বশেষ রাতভর চালানো হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবের বেশ কয়েকটি এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন উঠে এসেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শক্তিশালী ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় বলে জানা গেছে। এই আক্রমণের পর পুরো অঞ্চল জুড়ে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সামরিক সূত্রগুলোর দাবি, নতুন নির্দেশনার পর তাদের বাহিনী সমন্বিত আক্রমণ কৌশল গ্রহণ করে এবং একাধিক ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের হামলার লক্ষ্য ছিল নির্দিষ্ট সামরিক ও কৌশলগত স্থাপনা। ইরানের ভাষ্য অনুযায়ী এই হামলার সময় ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর কার্যকারিতা দুর্বল হয়ে পড়ে এবং কিছু ক্ষেত্রে প্রতিরোধ ভেঙে পড়ে। এর ফলে কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এই প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কয়েক সপ্তাহ অতিক্রম করার পর সংঘাতের মাত্রা আরও বেড়ে গেছে। বিশেষ করে রাতের অন্ধকারে শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একসাথে ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করলে দেশটির বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রে ছুটে যায় এবং পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানীর নিকটবর্তী তেল আবিব সহ কেন্দ্রীয় শহরগুলোতে পরিস্থিতি বিশেষভাবে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বেশ কিছু এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বেশ কয়েকটি স্থানে তারা তদন্ত চালিয়েছে যেখানে রকেট বা ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ পাওয়া গেছে। শুরুতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের টুকরো বা ধ্বংসাবশেষের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। চিকিৎসা সহায়তার জন্য দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়। এদিকে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই আকাশে তীব্র শব্দের পর বিস্ফোরণ ঘটে এবং আশপাশের ভবনের জানালা ভেঙে যায়। অনেক বাসিন্দা আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান। বিস্ফোরণের পরপরই জরুরি সেবা বিভাগ এলাকাটি ঘিরে ফেলে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালানো হয় যাতে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করা যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে এই হামলার পরিমাণ এত বেশি ছিল যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভেতরে প্রবেশ করে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, একসাথে বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হলে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি হয় এবং সেই সুযোগে কিছু অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। এই ঘটনার পর ইসরায়েল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে যাতে ভবিষ্যতে সম্ভাব্য নতুন হামলা প্রতিহত করা যায়। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এই হামলা ছিল পূর্ববর্তী ঘটনাগুলোর প্রতিক্রিয়া এবং তারা নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে প্রয়োজন হলে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। ইরানের সামরিক বিশ্লেষকেরা বলছেন, এই ধরনের সমন্বিত হামলা ভবিষ্যতের যুদ্ধ কৌশলের অংশ হতে পারে যেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসাথে ব্যবহার করা হবে। এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিভিন্ন দেশ সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা শুধু অঞ্চল নয় বরং পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকেরা। কূটনৈতিক মহলে তাই দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি এক ধরনের অস্থির ভারসাম্যের মধ্যে রয়েছে। উভয় পক্ষই নিজেদের শক্তি প্রদর্শন করছে এবং পাল্টাপাল্টি বার্তা দিচ্ছে, কিন্তু একই সঙ্গে বড় আকারের পূর্ণাঙ্গ যুদ্ধ এড়াতে আন্তর্জাতিক চাপও কাজ করছে। এর ফলে পরিস্থিতি যে কোনো সময় নতুন দিকে মোড় নিতে পারে। এদিকে সংঘাতের প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়ছে। বিভিন্ন শহরে রাতভর সাইরেন বাজা, আশ্রয় কেন্দ্রে ছুটে যাওয়া এবং নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় মানুষের দৈনন্দিন জীবনকে অস্থির করে তুলছে। ব্যবসা বাণিজ্য ও পরিবহনেও প্রভাব পড়ছে বলে জানা গেছে। ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানালো সৌদি আরব। ইরানে গত 28 ফেব্রুয়ারি থেকে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুটির যৌথ হামলা সোমবার পর্যন্ত টানা 17 দিনে গড়ালো। চলতি মাসের শুরুর দিকে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানে হামলা শুরুর নেপথ্যে রয়েছে ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুটির চাপেই ইরানে হামলা শুরু হয়েছে বলে রিপোর্টে বলা হয়। সেই সময় রয়টার্সের এই প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে কূটনীতিককে সমর্থন দিতেন এবং বলতেন, তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলা নিয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে। এবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। রোববারের এই রিপোর্টে বলা হয়েছে, ইরানে কঠোরভাবে হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ। নিউ ইয়র্ক টাইমস বলছে, হোয়াইট হাউসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ট্রাম্প আরব নেতাদের সঙ্গে নিয়মিত কথা বলছেন, বিশেষ করে সৌদি যুবরাজের সঙ্গে। হোয়াইট হাউসের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, কথোপকথনে সৌদি যুবরাজের কাছে ট্রাম্প এই পরামর্শ পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র যেন ইরানিদের উপর কঠোর হামলা অব্যাহত রাখে। মার্কিন কর্মকর্তারা আরও জানান, ওয়াশিংটন সৌদি আরবের প্রয়াত রাজা আবদুল্লার একটি পরামর্শ এখন বারবার পাচ্ছেন, সেটি হলো শত্রুর মূল উৎস বা নেতাকে পুরোপুরি নির্মূল করে দেওয়া। বিপাকে ট্রাম্প এবার চীনের কাছে চাইলেন সহায়তা। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার আসন্ন বৈঠক নিয়ে কথা বলছেন। ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, এ বৈঠকের আগেই চীন হরমুজ প্রণালী আবার চালু করতে সহায়তা করবে। ট্রাম্পের ভাষায়, চীন তাদের প্রায় 90% তেল সংগ্রহে এই হরমুজ প্রণালী ব্যবহার করে থাকে। চলতি মাসের শেষের দিকে মার্চেই বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্টের এই বৈঠক হওয়ার কথা। তবে ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি এই বৈঠকের আগেই এ বিষয়ে চীনের তরফ থেকে কোনো পদক্ষেপ দেখতে চান। তার মতে 2 সপ্তাহ অনেক দীর্ঘ সময়। তিনি আরও জানান, এই সফর পিছিয়েও যেতে পারে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের কাছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান এমন সময়ে এলো যখন তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় বেইজিংয়ের হয়তো নিজেদের তেলবাহী জাহাজ পার করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো জোটের প্রয়োজন না হতে পারে। ভারতও জানিয়েছে, তেহরানের সঙ্গে এক সমঝোতার মাধ্যমে তাদের 2টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অনুমতি পেয়েছে। এর আগে ট্রাম্প হরমুজ প্রণালীকে ইরানের হুমকি থেকে রক্ষা করতে ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়াকে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান করেন। তবে ট্রাম্পের এই আহ্বানে কোনো দেশই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। বর্তমানে ওই প্রণালীর কাছে বহু দেশের জাহাজ আটকে রয়েছে, আর এতে করে বিশ্বজুড়ে জ্বালানি সংকট শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে পারস্য উপসাগরে মার্কিন জাহাজ পাঠানোর চ্যালেঞ্জ করছে ইরান। ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্রের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে পারস্য উপসাগরে মার্কিন জাহাজ পাঠানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। সোমবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, মার্কিন প্রেসিডেন্ট যদি সত্যিই মনে করেন তিনি ইরানের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, তবে তিনি যেন সাহস করে পারস্য উপসাগরীয় অঞ্চলে তার জাহাজগুলো পাঠান। নাইনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে এবং এই জলপথের উপর ইরানের পূর্ণ সার্বভৌমত্ব বজায় রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আইআরজিসির মুখপাত্র দাবি করেছেন, যুদ্ধের শুরু হওয়ার থেকে এ পর্যন্ত ইরান মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে প্রায় 700টি
ক্ষেপণাস্ত্র এবং ৩,৬০০টি ড্রোন নিক্ষেপ করছে। তিনি আরও উল্লেখ করেন যে শত্রুপক্ষ যতক্ষণ পর্যন্ত ইরানের সামরিক ও সামাজিক প্রতিরক্ষা শক্তিকে স্বীকৃতি না দেবে ততক্ষণ এই যুদ্ধ শেষ হবে না। আক্রমণকারীকে উপযুক্ত শাস্তি প্রদান এবং শত্রুর উপর বিধ্বংসী হামলা অব্যাহত রাখাই এখন তেহরানের মূল লক্ষ্য বলে তিনি বিবৃতিতে জোর দিয়ে বলেন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায় 1300 মানুষ নিহত হওয়ার পর থেকে এই যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করছে। এর প্রতিশোধ নিতে ইরান, ইসরায়েল, জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন দেশগুলোকে লক্ষ্য করে উপর্যুপরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চলতি মাসের শুরু থেকেই ইরান হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করছে। এই বিবৃতিতে জেনারেল নাইনি বিশ্ববাসীকে সতর্ক করে বলেন, ইরানের সামরিক শক্তি নিয়ে মিথ্যা প্রচার চালিয়ে কোনো লাভ হবে না, বরং মার্কিন সামরিক জাহাজগুলো যদি এখন এই অঞ্চলে প্রবেশের চেষ্টা করে তবে তাদের কঠোর ও ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হতে পারে। বর্তমানে ইরান তার সমুদ্র সীমার সুরক্ষার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো উস্কানির তাৎক্ষণিক জবাব দিতে তার বদ্ধপরিকর। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই বাকযুদ্ধ ও সামরিক আস্ফালন মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন। কুয়েত ও আমিরাতে ইরানের ব্যাপক ড্রোন হামলা। কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলায় ক্ষতি হয়েছে। 3টি ড্রোন বিমানবন্দরটিতে আঘাত হানে। গত 24 ঘন্টায় আরও 14টি শত্রু ড্রোন কুয়েতের আকাশ সীমায় প্রবেশ করলেও এর মধ্যে 8টি ধ্বংস করা হয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চল জুড়ে ইরানের হামলায় এখন পর্যন্ত 6 জন নিহত এবং 142 জন আহত হয়েছেন। তাদের তথ্য অনুযায়ী এসব হামলায় ইরান 298টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1606টি ড্রোন ব্যবহার করছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের 16তম দিনে এসব হামলার ঘটনা ঘটল। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অপারেশন টুরু প্রমিস 4-এর 52তম ও 53তম ধাপের অভিযান চালানোর কথা জানায়। পরে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, এসব হামলায় ইসরায়েল এবং ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করা হয়েছে। মোস্তফা খামেনি গুরুতর আহত, মস্কোতে জরুরি অস্ত্রোপচার। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর পায়ের জরুরি অস্ত্রোপচারের জন্য মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করছে কুয়েতি সংবাদ মাধ্যম। তেহরানে গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফাকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর খবরে দাবি করা হয়েছিল, ইসরায়েলি হামলায় মোস্তফা খামেনিও গুরুতর আহত হয়েছেন। তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করার পর থেকে তিনি কোথায় আছেন? এরই মধ্যে কুয়েতের আল জারিদার থেকে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে মোস্তফার অবস্থা অত্যন্ত গুরুতর। এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে জরুরি অস্ত্রোপচারের জন্য তাকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। এ প্রতিবেদনে দাবি করা হয়, দেশ থেকে নতুন আয়াতুল্লাহকে বের করার মিশনটি ছিল অত্যন্ত গোপনীয়। একটি রুশ সামরিক বিমানে তাকে মস্কো পাঠানো হয়। আল জাজিরার বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল জানায়, মোস্তফা খামেনিকে পুতিনের একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে রাখা হয়েছে। সেখানেই তার পায়ে সফল অস্ত্রোপচার করা হয়। ইরানের নতুন সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ এক উচ্চপদস্থ সূত্র এই তথ্য পাওয়ার দাবি করছে। সূত্রটি জানায়, আমেরিকার অপারেশন এপিক ফিউরির শুরুতেই মোস্তফা খামেনি আহত হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে ইরানে তার সুচিকিৎসা করা সম্ভব হচ্ছিল না। ইরানের আরেকটি সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানকে জানায়, মোস্তফা খামেনির একটি অথবা দুটি পা কেটে ফেলতে হয়েছে। তার যকৃত ও পাকস্থলীয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবত তিনি কোমায় আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি জানায়, নতুন সর্বোচ্চ নেতার চিকিৎসার দায়িত্বে আছেন ইরানের অন্যতম শীর্ষ ট্রমা সার্জন মোহাম্মদ রেজা জাফরগান্দি। এদিকে গত শুক্রবারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত এক সংবাদ সম্মেলনে জানান, তার ধারণা মোস্তফা আহত হয়েছেন। হেগসেত বলেন, আমরা জানি নতুন সর্বোচ্চ আহত এবং সম্ভবত অঙ্গহানির শিকার হয়েছেন।